শিক্ষার্থীরা, ফাতিমা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, এই বর্তমান যে পরিস্থিতিতে আশা করি তোমরা সবাই সুস্থ আছো, বাসায় নিয়মিত পড়াশোনা করছো, আমিও সুস্থ আছি। তাহলে এই পরিস্থিতিতে আমরা আমাদের চলমান পড়াশোনা আমরা চালিয়ে যাব। আমাদের আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের কনজারভেশন অফ এনার্জি এর উপর আজকে আমরা ক্লাস করব, অর্থাৎ শক্তির নিত্যতা সূত্র। তাহলে আমরা জানি যে শক্তির অবিনশ্বর, এই শক্তির শেষ নাই, অর্থাৎ শক্তি শুধুমাত্র এক রূপ থেকে আর এক রূপে পরিবর্তিত করা যায়, একাধিক রূপে পরিবর্তিত করা যায়। তাহলে এক রূপ থেকে যখন একাধিক রূপে পরিবর্তিত হয়, তাহলে এই যে রূপান্তর হলো, যে এক রূপ থেকে আর এক রূপে যখন পরিবর্তন হলো, আর এই পরিবর্তনের সময় আমরা মোট শক্তির, অর্থাৎ যখন একটা রূপ থেকে আর একটা রূপে পরিবর্তন হলো, তখন তার যে মোট শক্তি, এই মোট শক্তির পরিমাণ কি থাকবে? নির্দিষ্ট থাকবে এবং অপরিবর্তনীয় থাকবে। যেমন দেখো, যে আমি তোমাদেরকে এখানে একটা ছবি এঁকে দেখিয়েছি, যে একটা বস্তু, একটা পাথর, এই পাথরটাকে যখন আমি ভূপৃষ্ঠ থেকে, অর্থাৎ দেখো যে এই পাথরটিকে যখন আমরা ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরে উঠাবো, ততই দেখো এর মধ্যে বিভব শক্তি সঞ্চার হবে। অর্থাৎ ভূমি থেকে আমরা যত উপরে নিয়ে যাব, এর বিভব শক্তি তত বেশি হবে। যখন ভূমি থেকে আমরা বস্তুটি উপরের দিকে নিয়ে যাব, তখন তার ভিতরে যে বিভব শক্তি তৈরি হবে, বিভব শক্তি যে সঞ্চার হবে, এই স্থিতি শক্তি বা বিভব শক্তি সঞ্চার হলো। এবার দেখো, এই বস্তুটিকে যদি আমি একদম সর্বাধিক উচ্চতা থেকে বা কোনো একটা নির্দিষ্ট উচ্চতা থেকে আমি এই বস্তুটাকে ফেলে দিব, যখন আমি এই বস্তুটিকে ফেলে দিব, তখন দেখো এই বস্তুটি যখন উপর থেকে নিচের দিকে আসবে, তখন তার দেখো বিভব শক্তি আস্তে আস্তে কি হবে? কমতে থাকবে। তাহলে বিভব শক্তিটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং দেখো বিভব শক্তি যখন কমতে থাকছে, তখন কি হচ্ছে? এর গতিশক্তি বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আর যখনই আমার গতিশক্তিটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, বৃদ্ধি পেতে পেতে দেখো এক সময় ভূমিকে স্পর্শ করার পূর্ব মুহূর্তে, মনে রাখবে, ভূমিকে স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি সবচেয়ে বেশি হয়। তাহলে ভূমিকে স্পর্শ করার পূর্ব মুহূর্তে যখন গতিশক্তি সর্বাধিক হচ্ছে, আর এই সর্বাধিক হলে আমার গতিশক্তিটা বেশি হচ্ছে, তাহলে বিভব শক্তি আমার কমে যাচ্ছে। এবার মনে করো যে এই পাথরটি যখন একেবারে ভূমিকে স্পর্শ করলো, তাহলে শক্তিগুলো গেল কোথায়? এখানে দেখো যে একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে আমার পড়ছে, তখন এই বস্তুটা নিচের দিকে পড়তে পড়তে একসময় যখন ভূমিকে স্পর্শ করবে, আর স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি যখন বেশি হবে, তাহলে সেই ক্ষেত্রে যখন স্পর্শ করবে, ভূমিকে যখন স্পর্শ করবে, তখন এর গতিশক্তি বিভব শক্তি কোনোটাই থাকবে না। তাহলে প্রথমে আমরা খেয়াল করি যে এখানে একটা এম ভরের একটা বস্তু, প্রথমে আমি এম ভরের একটা বস্তু নিব। মনে করো যে আমার এই হাতের যে পাথরটি আছে, এই পাথরটির ভর হচ্ছে এম কেজি। তাহলে এই বস্তুটি যদি আমি ভূমি থেকে বস্তুটিকে আমি ছুঁড়ে মারি, উপরের দিকে যদি আমি নিক্ষেপ করি, আমার এই বস্তুটা ভূমি থেকে কি হবে? উপরে উঠলো। তাহলে সর্বাধিক উচ্চতা, অর্থাৎ এ কিন্তু তার বেগ যতক্ষণ থাকবে, সে কিন্তু সেইভাবে যাবে। তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমি এখানে একটা কথা লিখছি, দেখো, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যখন আমি বস্তুটা ভূমি থেকে নিক্ষিপ্ত করব, বস্তুটি আবার ভূমির দিকে যখন আসবে, অর্থাৎ পড়ন্ত যখন হবে, তখন দেখো বিনা বাধায় উচ্চ হতে নিম্নে পড়ন্ত বস্তুর যে কোনো মুহূর্তের বিভব শক্তি গতিশক্তির সমষ্টি সমান হতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি যখন বস্তুটি এখান থেকে নিক্ষেপ করব, বস্তুটি দেখো সর্বাধিক উচ্চতায় উঠবে, এবং সর্বাধিক উচ্চতায় উঠে আবার দেখো যখন তার বেগ সর্বাধিক উচ্চতায় উঠলো, সর্বাধিক উচ্চতায় বেগ যখন শূন্য হয়ে গেল, তখন দেখো বস্তুটির একটা বিভব শক্তি এখানে কাজ করে। এই বিভব শক্তি যখন কাজ করে, অর্থাৎ উচ্চতার উপরে আমরা জানি যে এই বিভব শক্তিটা কাজ করে থাকে। তাহলে সর্বাধিক উচ্চতায় যখন উঠলো, তখন এর ভিতরে একটা বিভব শক্তি সঞ্চার হলো।
বা স্থিতি শক্তি সঞ্চার হলো। তাহলে বিভব শক্তি বা স্থিতি শক্তি যখন সঞ্চার হলো, এবার দেখো এখান থেকে আমরা এখন নির্ণয় করব। তাহলে আমরা লিখি যে মনে করি m ভরের একটা বস্তুকে যদি আমরা ভূমি থেকে উপরের দিকে নিক্ষিপ্ত করি, মনে করি বস্তুটি সর্বাধিক উচ্চতা c বিন্দু পর্যন্ত উঠেছে। তাহলে c বিন্দুতে যখন উঠেছে তার অবশ্যই একটা বিভব শক্তি আছে। তাহলে সর্বাধিক উচ্চতা যখন উঠলো তখন এখানে একটা বিভব শক্তি কাজ করেছে। তাহলে আমরা জানি যে এখানে যখন বেগ শূন্য হয়ে গেল তাহলে কি হয়ে গেল, গতিশক্তি শূন্য হয়ে গেল। তাহলে আমার এখানে বিভব শক্তি থাকবে কিন্তু গতিশক্তি কি হবে, তাহলে বিভব শক্তি থাকবে কিন্তু গতিশক্তি শূন্য হবে। তাহলে দেখো গতিশক্তি এই ক্ষেত্রে শূন্য হবে কেন, এখানে আমাদের সর্বাধিক উচ্চতায় বেগ কি হচ্ছে, শূন্য হচ্ছে। তাহলে সর্বাধিক উচ্চতা যদি বেগ শূন্য হয় তাহলে আমরা বলতে পারবো যে এই ভূমি থেকে সর্বাধিক উচ্চতা যখন উঠলো তখন ওই বস্তুটির বিভব শক্তি অবশ্যই থাকবে উচ্চতার উপর নির্ভর করে, অর্থাৎ ভূমি থেকে যত উপরে যাবে তত বিভব শক্তি বাড়বে। তাহলে এই ক্ষেত্রে গতি শক্তি আমার শূন্য হবে, কারণ এখানে নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ শূন্য হওয়ার কারণে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন নির্ণয় করতে পারি, আমরা প্রত্যেকটা পরিবর্তনশীল যে শক্তিগুলো আছে আমরা শক্তিগুলো এখন প্রমাণ করব যে এই শক্তির নিত্যতা সূত্রের মধ্যে সমর্থন করে কিনা। তাহলে আমরা এখন এটা প্রমাণ করে দেখি। তাহলে আমরা প্রথমে লিখব সি বিন্দুর ক্ষেত্রে। তাহলে দেখো সি বিন্দুতে এখন আমি প্রথমে এই সি বিন্দুর মোট শক্তিটা আমি এখন বের করব। তাহলে তোমাদের কিন্তু আমি পূর্বে বলে দিচ্ছি যে পাথর যখন ভূমি থেকে আমার সর্বাধিক উচ্চতায় উঠবে তখন তার শেষ বেগ 0 হবে, আর 0 হওয়ার কারণে ওখানে কোনো গতিশক্তি থাকবে না, তাহলে থাকবে কি বিভব শক্তি। তাহলে বিভব শক্তি যদি থাকে তাহলে আমরা পুরো উচ্চতাটা আমরা ধরে নিই এই। তাহলে আমরা জানি যে এই বিভব শক্তি নির্ভর করবে ভূমি থেকে উচ্চতার উপর, অর্থাৎ ভূমি থেকে আমার কতটুকু উচ্চতা হলো এই উচ্চতার উপরে নির্ভর করবে বিভব শক্তি। তাহলে বিভব শক্তি বা স্থিতি শক্তি নির্ভর করে। তাহলে এখন আমরা দেখি এই সি বিন্দুতে আমরা দেখব যে বিভব শক্তি আর গতি শক্তি দুইটার মধ্যে আমাদের মোট এখানে কি শক্তি আসে। তাহলে যেহেতু আমরা জানি যে এখানে গতি শক্তি সমান 0 ধরবো, তাহলে গতি শক্তিকে আমরা ধরবো টি সি। তাহলে গতি শক্তি এই বিন্দুতে আমার লেখো গতি শক্তি টিসি সমান 0, অর্থাৎ আমার সি বিন্দুতে গতি শক্তি হচ্ছে 0। আর স্থিতি শক্তি বা বিভব শক্তি, এই বিভব শক্তি আমার এখানে দেখো উচ্চতার উপরে নির্ভর করবে। তাহলে বিভব শক্তি যদি উচ্চতার উপর নির্ভর করে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ভিসি সমান, তাহলে এখানে টিসি সমান যদি 0 হয় তাহলে স্থিতি শক্তি বা বিভব শক্তি আমরা ভিসি দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই সি বিন্দুতে আমার বিভব শক্তি এখানে আসবে হচ্ছে এম জি এইচ, অর্থাৎ দেখো ভূমি থেকে আমার পুরো উচ্চতার উপরে নির্ভর করে। তাহলে ভূমি থেকে যদি উচ্চতার উপরে নির্ভর করে তাহলে আমরা জানি ভিসি সমান mgh, আর টিসি সমান 0 হয়ে গেল, কারণ যে আমরা যদি এইটা এইভাবে যদি আমরা একটা প্রতিপাদন করি হাফ এম ভি স্কয়ার, তাহলে ভি এর মান যদি আমার 0 হয় তাহলে ভি এর মান যদি আমার 0 হয় তাহলে এখানে আমার গতিশক্তি 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা এখন লিখব অতএব সি বিন্দুতে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি। তাহলে সি বিন্দুতে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি, তাহলে যান্ত্রিক শক্তি মানে কি এই দুইটা সমষ্টি। তাহলে এই দুইটা সমষ্টি যদি হয় তাহলে আমরা এখানে লিখব হচ্ছে টিসি প্লাস ভিসি। তাহলে সমান এখানে আমাদের উত্তর আসবে হচ্ছে টিসি হচ্ছে গতিশক্তি 0 প্লাস আর ভিসি হচ্ছে mgh। তাহলে দেখো আমার এই বিন্দুতে যে শক্তিটা আসছে সেটা হচ্ছে মোট শক্তি, যেটা আসলো সেটা হচ্ছে mgh। তাহলে দেখো যে এই বিশেষ করে আমরা যখন একটা বস্তু সর্বাধিক উচ্চতায় যখন উঠলো, এই সর্বাধিক উচ্চতায় ওঠার পরে এই সি বিন্দুতে আমাদের মোট শক্তি বা যান্ত্রিক শক্তি আমাদের এখানে তখন 0 হবে।
মোট শক্তি বা যান্ত্রিক শক্তি অর্থাৎ গতি শক্তি শূন্য হবে আর বিভব শক্তি হবে mgh। তাহলে এখানে আমাদের মোট শক্তি আসলে হচ্ছে কি mgh। এবার আমরা আসি এই পাথরটিকে সর্বাধিক উচ্চতা থেকে আমি এবার কি করব, ফেলে দিব। তাহলে আমার বস্তুটা মনে করো এইভাবে নিচের দিকে পড়বে। তাহলে নিচের দিকে যদি আমি পড়ে তাহলে কি হলো, এর বিভব শক্তি কমতে থাকলো আর গতি শক্তি বৃদ্ধি পেতে থাকবে। তাহলে দেখো এখানে স্থিতি শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ উচ্চতা কমে যাচ্ছে আর বিভব গতি শক্তি বৃদ্ধি পেতে থাকছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন ধরে নিই যে মাঝখানে একটা বিন্দু বি, এই বি বিন্দুতে আমি একটা উচ্চতা ধরে নিলাম, এইটুকু উচ্চতা x। তাহলে এই বি বিন্দুতে অর্থাৎ সি থেকে আমার বি পর্যন্ত x দূরত্ব অতিক্রম করে আসলো। তাহলে আমার সি থেকে যখন বি তে নেমে আসলো তখন এখানে x দূরত্ব অতিক্রম করে আমার বি বিন্দুতে আসলো। যখন বি বিন্দুতে আসলো তখন দেখো যে এই বস্তুটা যখন এই বস্তুটা বি বিন্দুতে আসলো তখন দেখো একটু খেয়াল করে দেখো যে এই বস্তুটা যখন আমার এখান থেকে মনে করো এই পাথরটা আমার এইভাবে উচ্চতা কমে যখন আমি বি বিন্দু ধরে নিলাম একটা নির্দিষ্ট বিন্দু বি, এই বি বিন্দু যখন আসলো তখন দেখো এখানে বস্তুটার উচ্চতা আছে, তাহলে অবশ্যই বিভব শক্তি আছে। এবার দেখো আমি তোমাদেরকে একটা পরীক্ষা করে দেখিয়েছিলাম যে অবশ্যই একটা পাথরকে যখন আমরা এইভাবে ছেড়ে দিব তখন দেখো এই প্রান্তে মাঝামাঝি আসলে তখন তার কি হবে, গতিশক্তি সঞ্চার থাকে। গতিশক্তি থাকার কারণে কিন্তু এখানে কিন্তু সে আবার ওইদিকে যেতে চায়। তাহলে সেই ক্ষেত্রে মাঝামাঝি এখানে দেখো তার গতির কারণে আমরা বলতে পারবো যে এখানে গতিশক্তি ও স্থিতি শক্তি উভয়ই থাকবে। তাহলে দেখো গতিশক্তি ও স্থিতি শক্তি উভয়ে থাকবে। তাহলে এই বিন্দুতে আমার গতিশক্তিও থাকবে, স্থিতি শক্তিও থাকবে। স্থিতি শক্তি বা বিভব শক্তি থাকবে কারণ ভূমি থেকে উচ্চতার উপরে থাকার কারণে, আর গতিশক্তি এখানে গতিশক্তি প্রাপ্ত হয়, গতি প্রাপ্ত হয় যার কারণে এখানে আমাদের একটা বেগ থাকবে আর এই বেগের কারণে আমার গতিশক্তিও থাকবে। তাহলে আমরা এখন নির্ণয় করব বি বিন্দুতে। তাহলে আমরা এখন দেখি যে বি বিন্দুতে এখন এই বি বিন্দুতে আমরা এখন এটা প্রমাণ করব যে আসলে আমাদের এখানে শক্তিটা কেমন আসবে। তাহলে বি বিন্দুতে আমরা যদি এখন গতিশক্তি নির্ণয় করতে যাই তাহলে গতিশক্তির ক্ষেত্রে আমরা মনে রাখি যে এখান থেকে সি থেকে বি তে আসতে যদি আমার x মিটার আমি ধরে নিয়েছি তাহলে বি থেকে সি তে আসতে বলতো কত হবে, আমার পুরো উচ্চতা হচ্ছে h। তাহলে পুরো উচ্চতা যদি আমার h হয় আর আমার বস্তুটি সি থেকে বি তে আসতে x দূরত্ব অতিক্রম করলো, তাহলে আমার এই x টা h থেকে যদি আমি বাদ দিই তাহলে ভূমি থেকে আমি b পর্যন্ত উচ্চতা পাবো। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো h। তাহলে আমি এটা এইভাবে ধরতে পারি যে h মাইনাস x অর্থাৎ h মাইনাস x। আমি এটা আরেকটু তোমাদের সহজ করে দিই, যদি তুমি এখানে লেখো যে এইটা আমরা h লিখেছি, এইটা আমরা লিখবো h প্রাইম আর এখানে যদি আমি দিই h ডাবল প্রাইম। তাহলে দেখো তুমি অঙ্কটা উচ্চতার ক্ষেত্রে তোমার কাছে এটা ক্লিয়ার থাকবে, অবশ্য তুমি ধরতেও পারবে। কি রকম, যদি আমি ধরি যে ভূমি থেকে আমার সর্বাধিক উচ্চতা h আর সি থেকে বি পর্যন্ত আমি ধরলাম x অর্থাৎ h প্রাইম আর বি থেকে আমি এ পর্যন্ত দূরত্ব ধরলাম সর্বাধিক উচ্চতা থেকে আমার x বাদ দিলে আমি এটাকে ধরলাম হচ্ছে ডাবল প্রাইম অর্থাৎ ভূমি থেকে আমার বিভব শক্তিটার উপরে নির্ভর করবে। তাহলে আমরা এখন আসি গতি শক্তি। এখন গতি শক্তির ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে গতি শক্তি আমরা এবার লিখব টি বি সমান, এখন গতি শক্তির সূত্র আমরা জানি হাফ এম ভি স্কয়ার। এখন হাফ এম ভি স্কয়ার এই সূত্রটা আমরা জানি, যেহেতু আমরা জানি এখানে একটা বেগ আছে তাহলে বেগের ক্ষেত্রে আমরা এই সূত্রটা আমরা নিয়ে আসলাম। এবার তোমাকে খেয়াল রাখতে হবে যে এখানে আসলে বেগটা আমি কিভাবে বের করব। তাহলে আমরা জানি যে বেগ যখন আমরা নির্ণয় করব তখন এখানে আমাদের একটা সূত্র নিয়ে আসতে হবে। সূত্রটি হবে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2g। এখানে দেখো যে 2g অর্থাৎ আমার বস্তুটি সি থেকে বি পর্যন্ত আসলো, তাহলে আমার এখানে কতটুকু দূরত্ব অতিক্রম করে আসছে এবং ওই অতিক্রম করে আসতে তার কতটুকু ওই অতিক্রমের
বেগ তৈরি হলো। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যে বিষয়টা আমরা নির্ণয় করতে পারবো, যেহেতু অভিকর্ষ ত্বরণ এখানে কাজ করবে, তাহলে সি থেকে যখন আমার বি বিন্দুতে বস্তুটি আসলো তখন আমার এই উচ্চতাটুকু কাজ করবে। অর্থাৎ আমরা এখানে 2g h এর জায়গায় আমরা h প্রাইম ধরব, তাহলে আমাদের অঙ্কটি করতে আরেকটু সুবিধা হবে। আমি এখানে h প্রাইম ধরলাম। এবার দেখো v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2g h, অর্থাৎ আমার এই উচ্চতার উপরে আমার এই গতিশক্তিটা নির্ভর করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে এখানে বস্তুটির ক্ষেত্রে আদিবেগ কিন্তু 0 হয়ে যাবে। তাহলে বস্তুটি যখন পড়ে যাচ্ছে পরন্ত বস্তু হিসাবে এখানে স্থির ছিল এবং সেই বস্তুটা যখন নিচের দিকে পড়বে তখন তার আদিবেগটা 0 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের হবে v স্কয়ার সমান 2g, আর এখানে দেখো h প্রাইমের জায়গায় আমি x বসিয়ে দিই, তাহলে আমার হয়ে গেল v স্কয়ার সমান 2g h। তাহলে এখানে দেখো আমরা একটা ছোট একটা সূত্র পেয়েছি, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2g h প্রাইম আর v স্কয়ার সমান 2g x। এইবার আমরা এখানে বসাবো যে 1 এর 2 m আর v স্কয়ারের পরিবর্তে আমি এখানে বসাই 2g x। এখন 2g x যখন আমি বসালাম তখন দেখো 2 আর 2 কেটে গেল, তাহলে আমার এখানে থাকলো হচ্ছে কি mg x, mg x থাকলো। তাহলে আমরা গতিশক্তির ক্ষেত্রে আমাদের এই ধারাটা মনে রাখতে হবে। যখন তুমি অঙ্কগুলো করতে যাবে তখন কিন্তু এগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তুমি যদি এই ধারাটা যদি বুঝতে পারো তাহলে তুমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বের করতে পারবে উত্তরগুলো। এবার দেখো বিভব শক্তি। এখন বিভব শক্তির ক্ষেত্রে আমি বলি, এখন দেখো বিভব শক্তি যে বিষয়টা আছে অর্থাৎ বি ধরিনি সমান এখানে দেখো mg। আমি কিন্তু পূর্বে বলেছি যে এই বিন্দুতে বিভব শক্তি নির্ভর করে ভূমি থেকে উচ্চতার উপরে। তাহলে তোমার কিন্তু মাথায় রাখতে হবে যে আমার গতিশক্তি উপর থেকে যতটুকু দূরত্ব অতিক্রম করে আসলো সেটা আমার গতিশক্তি। আবার দেখো ভূমি থেকে আমার যতটুকু উচ্চতায় উপরের দিকে যাচ্ছে বা ভূমি থেকে যতটুকু উচ্চতার উপরে আছে সেইটাই হচ্ছে বিভব শক্তি বা স্থিতি শক্তি নির্ভর করে। তাহলে আমার গতিশক্তির ক্ষেত্রে আমি এই উচ্চতা অর্থাৎ h প্রাইম ধরেছি, আর এখানে দেখো আমার ভূমি থেকে অর্থাৎ এই বিন্দুতে আমার স্থিতি শক্তি বা বিভব শক্তি আমি এখানে ধরবো h ডাবল প্রাইম। তাহলে আমি এখানে আমি দিব h ডাবল প্রাইম, অর্থাৎ আমার এই উচ্চতাটুকু আমি ব্যবহার করতে পারবো। তাহলে এখানে আমার কেন, কারণ এটা হচ্ছে বিভব শক্তি উচ্চতার উপরে সবসময় নির্ভর করে থাকে। তাহলে এবার আমরা এখানে আমরা দিব সমান mg আর h ডাবল প্রাইম। এখন h ডাবল প্রাইম এর মানে হচ্ছে আমার এখানে দিতে হবে h মাইনাস x। h মাইনাস x আমি এখানে ব্যবহার করব, তাহলে আমার এখানে আসবে হচ্ছে mg h বিয়োগ mg x। তাহলে দেখো আমি এই বি বিন্দুতে আমি দুইটা শক্তি কিন্তু এখানে বের করতে পারছি, যে আমার এই বি বিন্দুতে আমি দুইটা শক্তি এখানে আমি তোমাদের সামনে বোর্ডে দেখানো হয়েছে। এবার দেখো আমি ওখানে লিখব অতএব বি বিন্দুতে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি। তাহলে বি বিন্দুতে আমার এখানে মোট শক্তি আসবে। তাহলে আমরা এটা এখানে ধরতে পারি যে সি বিন্দুতে এটা যান্ত্রিক শক্তি E1, এখানে E1 ধরে নিই, আর এটা ধরে আমরা E2। তাহলে E2 তে অর্থাৎ E2 তে আমরা দুইটা শক্তি যোগ করব, যে TB প্লাস VB। তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে আছে mgx প্লাস আমার আছে mgh বিয়োগ mgx। তাহলে দেখো এটা কেটে গেল, তাহলে এখানে আমাদের মোট শক্তি আসলো mgh। তাহলে দেখো এক রূপ থেকে যখন আরেক রূপে আসলো তাদের দেখো মোট যে শক্তি সেই শক্তি দেখো অপরিবর্তনীয়, অর্থাৎ মোট শক্তির কোনো পরিবর্তন হবে না, এটা নির্দিষ্ট থাকবে। তাহলে এখানে দেখো আমার যে মোট শক্তিটা যেটা আসলো, এখানে যে শক্তিটা আসলো আমার দেখো বি বিন্দুতে সেই একই শক্তি আসলো, কিন্তু আমার অঙ্ক সমাধান করে আসতে হবে। এবার দেখো আমরা এখন এই ভূমিকে স্পর্শ করার পূর্ব মুহূর্তে, কারণ আমরা জানি যে বস্তুটি যদি ভূমিকে স্পর্শ করে তাহলে একটা শব্দ হতে পারে, বিদ্যুৎ তাপ উৎপন্ন হতে পারে। তাহলে যখনই শব্দ হলো ভূমিকে স্পর্শ করার সাথে সাথে, তাহলে এখানে গতিশক্তি ব্যবস্থা থাকে না। তাহলে ভূমিকে স্পর্শ করার পূর্ব মুহূর্তে, অর্থাৎ ভূমিকে স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে আমার মোট শক্তি বের করতে হবে।
তাহলে মোট শক্তি এখানে দেখো আমরা জেনেছি যে বিভব শক্তি বা স্থিতি শক্তি উচ্চতার উপরে নির্ভর করে। যদি উচ্চতা না থাকে তাহলে যদি উচ্চতার ক্ষেত্রে যদি আমার নির্ভর হয় তাহলে উচ্চতা যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে স্থিতি শক্তি আর বিভব শক্তি থাকবে না। তাহলে বিভব শক্তি বা স্থিতি শক্তি যদি না থাকে তাহলে এখানে দেখো গতি শক্তি থাকবে, গতি শক্তি থাকবে, কিন্তু বিভব শক্তি কি হবে? তাহলে বিভব শক্তি যদি গতি শক্তি যদি থাকে অর্থাৎ আমার পূর্ব মুহূর্তে সংঘর্ষ মাটিতে ভূমিতে পড়ার ঠিক পূর্ব মুহূর্তে আমার এই এ বস্তুটির গতি শক্তি মানে এ বিন্দুতে গতি শক্তি থাকবে, কিন্তু বিভব শক্তি এখানে হয়ে যাবে শূন্য। কারণ যেহেতু আমার উচ্চতা থাকবে না, তাহলে উচ্চতা যদি না থাকে তাহলে আমার বিভব শক্তি শূন্য হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা এখন নির্ণয় করব এ বিন্দুতে। তাহলে এ বিন্দুর যে ক্ষেত্রে আমরা তাহলে এখন এখানে খুব সহজে আমরা বের করতে পারবো যে এ বিন্দুর ক্ষেত্রে আমরা কিভাবে এটা করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখো যে এ বিন্দুতে যখন আমরা বের করব তাহলে আমার প্রথমে এ বিন্দুর মোট শক্তি বের করতে হবে। তাহলে মোট শক্তি বের করতে গেলে আমার গতি শক্তি আর বিভব শক্তি দুইটার সমষ্টি বের করতে হবে। তাহলে আমি এখন দেখি যে আমি প্রথমে তোমাদেরকে গতি শক্তিটা দেখাই যে গতি শক্তি টি এ সমান হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ এম ভি স্কয়ার অর্থাৎ এই বিন্দুতে আমার কতটুকু উচ্চতা থেকে আসলো, তার মানে কি আমার যত উচ্চতা বেশি হবে তত দ্রুত গতি শক্তি বৃদ্ধি পাবে। তাহলে আমার সর্বাধিক কত উচ্চতা থেকে এসে আমার ওই বস্তুটার এ বিন্দুতে এসে তার গতি শক্তি লাভ করছে, অর্থাৎ তাহলে আমাদের এখানে পুরো উচ্চতাটাই আমাকে এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে একটা সূত্র লিখি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। এখানে দেখো আমার h প্রাইম h ডাবল প্রাইম কোনটাই হবে না, আমাদের হবে সর্বাধিক উচ্চতা থেকে ভূমি পর্যন্ত কতটুকু উচ্চতা পড়লো সেই উচ্চতাটা এখানে ব্যবহার হবে। তাহলে এখানে আমার সর্বাধিক উচ্চতা থেকে ভূমি পর্যন্ত আমার টোটাল উচ্চতা হচ্ছে h, এখানে h u সমান 0 হয়ে যাবে। তাহলে v সমান আমার এখানে হবে 2gh। এবার আমি এখানে খুব সুন্দরভাবে বসাই দিতে পারবো 1 2 m আর এখানে হবে 2gh, 2 কেটে গেল, তাহলে এখানে আসলো আমার mgh। তাহলে দেখো আমার ভূমিকে স্পর্শ করার পূর্ব মুহূর্তের গতিশক্তি mgh আসছে। তার মানে আমার কতটুকু উচ্চতা থেকে পড়লো তার পুরো উচ্চতাই এখানে কিন্তু নির্ভর করবে। এবার আমরা আসি বিভব শক্তি। এখন এই বিভব শক্তির ক্ষেত্রে দেখো যে বিভব শক্তির ক্ষেত্রে VA সমান mgh। যেহেতু আমার ভূমিকে স্পর্শ করার পূর্ব মুহূর্তে তার মানে h এর মান 0 হয়ে যাবে। তাহলে h এর মান যদি আমার 0 হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো 0। তাহলে দেখো এই বিন্দুতে আমার কোনো বিভব শক্তি থাকবে না বা সঞ্চিত শক্তি বা স্থিতি শক্তি এখানে শূন্য হচ্ছে। তাহলে এই বিন্দুতে আমার স্থিতি শক্তি শূন্য হচ্ছে। তাহলে অতএব এ বিন্দুতে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি বলতে পারবো আমরা। যান্ত্রিক শক্তি এখানে আমরা E3, তাহলে E3 সমান, এখন দেখো এই দুইটা শক্তি যোগফল করো অর্থাৎ TA প্লাস VA। তাহলে TA এর মান হচ্ছে mgh আর V এর মান হচ্ছে 0। তাহলে দেখো এখানে আমার mgh আসলো। তাহলে এবার তোমরা একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখো যে আমার বস্তুটি অর্থাৎ এই পাথরটি যখন আমি উপর থেকে নিচে ফেলবো তখন মাঝামাঝি এসে তার দেখো যে শক্তিটা আসলো অর্থাৎ আমার পূর্বের যে শক্তিটা আছে এবং মাঝামাঝি এসে যে শক্তিটা আমার আসলো এবং ভূমিকে স্পর্শ করার পূর্ব মুহূর্তেও সেই শক্তি আসলো। তাহলে দেখো শক্তি কি কোনো জায়গায় কি পরিবর্তন হয়েছে নাকি একই শক্তি হয়েছে? তাহলে এই সমষ্টি অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে যখন পরিবর্তন হচ্ছে তখন তাদের যে মোট শক্তি সবগুলোর সমষ্টি দেখো সমান হচ্ছে। তাহলে আমরা এখন বলতে পারবো যে এ বি ও সি বিন্দুতে অর্থাৎ এ বি সি বিন্দুতে মোট শক্তি সংরক্ষিত ছিল। এর মূল কারণ দেখো যে আমরা যে শক্তি বৃত্ততার সূত্র পড়ছি এটাকে সংরক্ষিত সূত্র বলা হয়। তাহলে এই যে এ বি সি বিন্দু
বিন্দুতে মোট যে শক্তি সেই শক্তি সংরক্ষিত ছিল। তাহলে আমরা এখন বলতে পারি যে E1 সমান E2 সমান E3। তাহলে দেখো তিনটারই মোট শক্তি আমার এখানে সমান আসলো। তাহলে দেখো যে এই যে সমাধানটা অর্থাৎ আমাদের কনজারভেশন অফ এনার্জি যে মূল যে থিমটা আমরা কিন্তু দেখো সহজেই আমরা বুঝতে পারছি যে শক্তির নিত্যতা সূত্র অর্থাৎ বলা হয় কি যে শক্তি অবিনশ্বর, এর সৃষ্টি বা ধ্বংস নেই, শুধুমাত্র কি একটা রূপ থেকে আরেকটা রূপে কি করতে পারি পরিবর্তিত হতে পারে। তাই একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তিত হতে পারে। তাহলে যখন পরিবর্তন হচ্ছে তখন সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই যে এক শক্তি থেকে আরেক শক্তি যখন পরিবর্তন হচ্ছে, এই রূপান্তর হচ্ছে, এই রূপান্তরের ক্ষেত্রে তাদের গতিশক্তি, বিভব শক্তির যে মোট যে শক্তি, এই মোট শক্তির পরিমাণ থাকবে নির্দিষ্ট। যেমন দেখো প্রত্যেকটা বিন্দুতে আমাদের মোট শক্তিগুলো নির্দিষ্ট আছে। তাহলে মোট শক্তি যখন নির্দিষ্ট থাকবে এবং অপরিবর্তনীয় থাকবে, তাহলে আমরা খুব সহজে বলতে পারবো যে একটা বস্তু উপর থেকে নিচে পড়লে তার পরিবর্তিত যে রূপগুলো আছে অর্থাৎ গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, আবার স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, এভাবেই কিন্তু এই প্রক্রিয়াটা চলতে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের এই শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না। তাহলে সেই ক্ষেত্রে আমরা মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয় থাকবে, আর এটাকে আমরা বলবো শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো। তাহলে এখন তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, আমি আজকে তোমাদের সামনে যে বোর্ডে যে সমাধানটা করে দেখিয়েছি, আশা করি এই সমাধানটা তোমরা যদি ভালো করে উঠিয়ে নিয়ে তোমরা যদি এটা উপস্থাপন করো, নিজে নিজে যদি বুঝতে পারো, বই দেখে একটু ভালো করে আরেকটু ভালো করে বুঝবে, তাহলে এই গাণিতিক যে কোনো সমস্যা আশা করি এই পরন্ত বস্তুর ক্ষেত্রে তুমি সমস্যার সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পদার্থবিজ্ঞানের যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, আশা করি আমি সর্বাধিক চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরা চেষ্টা করবে এই প্রশ্নটি বুঝে উত্তর করা, তাহলে তোমার যে কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। আর আজকে আমরা এই অধ্যায়ের এই বিষয়ের উপর এখানে আজকে আমরা শেষ করব। আর তোমাদের পরবর্তী ক্লাসে আবারও তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আমাদের এই পদার্থবিজ্ঞানের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তাহলে সকলকে ধন্যবাদ।